হাইকোর্টে বিপাকে জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম। এফআইআর খারিজের আবেদনে হস্তক্ষেপ করল না আদালত। মামলা খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন মামলাকারী, জানালো আদালত। 2021 সালে টোটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথ শ্যামের মামলা শুনবে কেন? মামলা তো শোনার জায়গা নেই। উনি তো যা করেছেন সেটা মানুষ, এলাকার মানুষও ক্ষমা করবে না, আইনও ক্ষমা করবে। তো উনি তো ব্যবস্থার জন্য রেডি থাকুন। পালিয়ে বেড়াচ্ছেন, বড় বড় কথা বলতেন, তো এখন কোথায়? তো উনি আগাম জামিন কোর্টে করতে পারেন, তো করুন। আগাম জামিন নিলে তো টোটোর থেকে যার থেকে পয়সা নিয়েছেন সেই সমস্যাটা সলভ হবে না। সমস্যাটা সলভ হবে, চুরি যে করেছেন, ডাকাতি করেছেন, তার তো মানুষকে যে কৈফিয়তও দিতে হবে। এখন তো উনি ওনার এগেন্স্টে এনআইএ এর মামলা ঝুলছে। ওর এগেন্স্টে যে প্রিয়াঙ্কু পান্ডের উপরে হামলা চালিয়েছিলেন, ওটাও মামলা তো চলছে। 21শে জুলাই পালন নিয়ে আইনি জটিলতা। কালীঘাট তৃণমূলের 21শে জুলাই হবে বিড়লা তারামণ্ডলের সামনে, শর্ত বেঁধে দিয়ে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই মামলায় কলকাতা হাইকোর্টের ঠিক কি পর্যবেক্ষণ, আরো বিস্তারিত সেই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি সৌভিক মজুমদার সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, প্রথমত কালীঘাট তৃণমূলকে এই 21শে জুলাই করার যে অনুমতি সেটা কলকাতা হাইকোর্ট দিয়েছে, কিন্তু তার জন্য কিছু কড়া শর্ত বেঁধে দিয়েছে। প্রথমত বলা হয়েছে যে ভিক্টোরিয়া হাউস, ডোরিনা ক্রসিং বা এসপ্ল্যানেড ইস্ট, এই তিনটে যে বিকল্প জায়গার নাম প্রাথমিক পর্যায়ে উঠে এসেছিল, সেই তিনটে জায়গার কোনোটাই হবে না। এবং 4 নম্বরের জন্য কালীঘাট তৃণমূলের তরফ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের যে অংশ রয়েছে সেইখানে অনুমতি দেওয়া হোক, সেইখানেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি কড়া শর্ত বেঁধে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কালীঘাট তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে আনুমানিক 20,000 কর্মী সমর্থক তারা এই মিটিংয়ে আসবেন, কিন্তু সেখানে রাজ্যের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে তীব্র আপত্তি জানানো হয় এবং তারা বলেন যে 10,000-এর বেশি লোক হলেই ওই স্থান কিন্তু উপযুক্ত জায়গা নয়। ফলে সেক্ষেত্রে কিন্তু ব্রিগেডেই এই সভা করতে হবে, সেই মর্মে পুলিশের তরফ থেকে দাবি করা হয়, রাজ্যের তরফ থেকে দাবি করা হয়। এবং তারপরেই দেখা যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি কালীঘাট তৃণমূলের আইনজীবী, তার পক্ষ থেকে বলা হয় যে ন্যূনতম 5,000 লোককে নিয়ে ওই অঞ্চলে সভা করার অনুমতি দেওয়া হোক, সেই আবেদন তারা করছেন। কিন্তু তারপরে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই আবেদনে সাড়া দেননি। তিনি বলেছেন যে 5,000ও হবে না, 2,500 কর্মী সমর্থক নিয়ে ওইখানে, অর্থাৎ বিড়লা তারামণ্ডলের সামনে যে রাস্তা আছে সেইখানে তারা সভা করতে পারবেন। অর্থাৎ 21শে জুলাইয়ের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা করতে পারবেন। এবং এখানেও কিন্তু তিনি আরো কড়া শর্ত বেঁধে দিয়ে বলেছেন যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যে রাস্তা আছে সেটা কিন্তু দুটো অংশে ভাগ করা আছে এবং তার একটা অংশ কিন্তু কালীঘাট তৃণমূল ইউজ করতে পারবে, দুটো অংশ তারা ইউজ করতে পারবেন না, ট্রাফিক তারা আটকাতে পারবেন না। এই ধরনের কড়া শর্ত বেঁধে দিয়ে কালীঘাট তৃণমূলকে কিন্তু 21শে জুলাইয়ের কর্মসূচি করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ সৌভিক। দল যখন নতুন তৈরি হচ্ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর সঙ্গে ছিলেন, সেই জোটেই ভোটে জিতে মন্ত্রী হয়েছিলেন। এবিপি আনন্দকে জানালেন কাকলি ঘোষ দস্তিদার। তার এনডিএর সঙ্গে থাকার বিষয়টি নতুন নয়। দল যখন নতুন তৈরি হচ্ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর সঙ্গে ছিলেন। এবিপি আনন্দকে জানালেন কাকলি ঘোষ দস্তিদার। প্রথমত 19 তারিখ তো একটা সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে, সেক্ষেত্রে আপনাদের যে 20 জন সাংসদ, আপনাদের স্বীকৃতি কবে হবে এবং কবে থেকে আপনারা অফিসিয়ালি এনডিএতে বসবেন লোকসভায়? কেন 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে সেশন। এই যে অধিবেশন আগামী 20 তারিখে শুরু হতে চলেছে, সেই বাদল অধিবেশনে আমরা ওখানে বসবো এবং আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। ওনারা আমাদের বসার জায়গাটা নির্ণয় করছেন, কেননা ইতিমধ্যেই তো আমরা ওনাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি 20 জনকে একসঙ্গে বসাতে হবে। সেই জন্য ওনারা একটু সময়টা নিয়ে সেটার ব্যবস্থা করছেন। ওনারা কালকেও যখন পরশুদিন কথা হয়েছে ওনারা জানিয়েছেন যে চিঠিটা আসবে এবং আমরা বাদল অধিবেশন থেকেই এনডিএর সাথে থাকব এবং কাজ করব আর তাদের সঙ্গেই তাদের ওই বেঞ্চেই বসবো।
দিদি এনডিএর সঙ্গে বসার কথা বলছেন, একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম আপনি একটা ছবি দিয়েছেন। এনডিএতে আপনারা 20 বছর আগেও ছিলেন, আপনি ক্যান্ডিডেট ছিলেন, বাজপেয়ীজি প্রচার করতে গেছিলেন, মমতা দিকে সেখানে দেখা যাচ্ছে। 20 বছর পর আবার ইন্ডিয়াতে ফিরছেন আপনি, সেটা নিয়ে কি বলবেন, স্মৃতির কথা? সেই সময় যখন দল নতুন তৈরি হয়েছিল তখন কিন্তু এনডিএর সাথেই নেত্রী ছিলেন এবং সেই জোটেই কিন্তু নির্বাচনে লড়াই হয়েছিল 98-তে 99-তে, উনি মন্ত্রীও হয়েছিলেন। সুতরাং এটা নতুন কিছু নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর সঙ্গে ছিলেন, সেটা নতুন নয়। বারংবার তিনি কখনো এনডিএতে ছিলেন, কখনো আবার ইউপিএতে ছিলেন, মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। কিন্তু ওনার সোশ্যাল মিডিয়া, যেটাকে আমি আনসোশ্যাল মিডিয়া বলবো, অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিয়ে খুব কুকথা বলছে। এটাকে কিন্তু আমি বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। আর ওনারা এইভাবে কুকথা বললে তারপরে যে ওনাদের উপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে সেটা তো বলাই বাহুল্য। গতকালও দেখলেন আপনার একজন লোকসভা নেতা বলছিলেন কি বিজেপি মদতে তারা যাচ্ছেন, 2 বছর পরে কোথায় থাকবেন সেটা মানুষ বুঝে নেবে, মানুষের কাছে তারা কেন যাচ্ছেন না, তাদেরকে আগের অ্যান্টি ডিফেকশন অ্যাক্টে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কেন স্বীকৃতি দিচ্ছেন স্পিকার, সেটাও প্রশ্ন করছে। কোন নেতা কি বলেছে আমি এতে কান দিই না, জানেন। হিন্দিতে একটা কথা আছে, হাতি চলে বাজার তো কুত্তা ভঁকে হাজার। সততার সাথে কাজ করার যে পরিকল্পনা আমাদের ছিল তার জন্যই কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছিলাম। বিগত 5-7 বছরে যে লুটতরাজ চলেছে সেটা তো সংবাদ মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। আমরা তার সঙ্গে সেই লুটতরাজের অংশ হিসেবে থাকবো বলে নিশ্চয়ই আসেনি। আগামী 21 জুলাইয়ের নিয়ে কিছু ভাবছেন? শহীদই হয়। শুনুন, শহীদ কে? যে দেশের জন্য প্রাণ দেয়। কারগিলের শহীদ ও শহীদ, স্বাধীনতা সংগ্রামের শহীদ ও শহীদ। আবার 21শে জুলাই যারা প্রাণ দিয়ে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার স্বার্থে লড়াই করেছিলেন সেও শহীদ। আমরা স্মৃতিতর্পণ চিরকালও করেছি, এখনো করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।